সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দু। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আপনারা জানেন, সকলের পরিচিত মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, মেহেরপুর প্রেস ক্লাবের যিনি সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে উনি অবজারভার, গাজী টিভি এবং দৈনিক সংবাদ পত্রিকার জেলা করেসপন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা স্বাগত জানাচ্ছি রফিকুল আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আমি প্রথমেই কয়েকটা সংবাদ পড়ে নিয়ে আলোচনায় যাব। মেহেরপুর প্রতিদিন আছে আমার হাতে। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি করেছে গাংনীর ফিড ব্যবসায়ীর লাশ উদ্ধার, দর্শনা কেরু চিনি মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, কালীগঞ্জে সামান্য ঘটনার জেরে কৃষকের আঙ্গুল কর্তন, গাংনীতে দুই সহোদরের অত্যাচারে অতিষ্ঠ একটি পরিবার, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদ, 16 কোপায় নবাগত ইউনোর সাথে সাংবাদিকদের মত বিনিময়, আলমডাঙ্গায় পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ আছে। আরও কিছু সংবাদ, বেতন ভাতা পরিশোধ ও চিনিকল চালুর দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন, হরিণাকুণ্ডুতে বিজয় দিবস ও জাতীয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতি সভা, আলমডাঙ্গায় মাস্ক ব্যবহার না করায় 8 জনের জরিমানা। এটি ছিল মূলত আমাদের মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ। আরও কিছু সংবাদ আছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তারকৃত 4 জন রিমান্ডে। একটি সাহায্যের আবেদন আছে, ব্যথায় নীল মিথিলা, বাঁচতে সাহায্য প্রয়োজন। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি জিয়া বলায় অলির বই বাজেয়াপ্ত। আমার হাতে আছে দৈনিক মাথা ভাঙার প্রধান সংবাদটি হচ্ছে যাচাইয়ের জন্য প্রায় 40,000 মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে, মেধাবী পলির স্বপ্ন বাঁচাতে সহপাঠীদের নিরন্তর চেষ্টা। কাল চুয়াডাঙ্গা জেলা পরিষদের 8 নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। চুয়াডাঙ্গায় ডিঙে দেওয়া হয়ে স্বাস্থ্যবিধি অমান্য ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় 5 জনের জরিমানা। উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ভাস্কর্যকে মূর্তি বানানোর পাঁয়তারা। রোকেয়া দিবস আজ, ধোঁয়াশা থাকতে পারে সপ্তাহ জুড়ে। এটি একটি আবহাওয়ার সংবাদ। গাংনী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ 2 ব্যক্তি গ্রেপ্তার। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 2 ছাত্র ও 2 শিক্ষক রিমান্ডে। আমার হাতে আছে দৈনিক পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছে দোকান বেচাকেনা বিক্রির এত টাকা কার পকেটে। এটি একটি ঢাকা মার্কেটের একটি ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ 911 দোকান উচ্ছেদ, দোকান মালিক ব্যবসায়ীদের অঝরে কান্না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সময়োচিত জবাব দেয়া হবে ষড়যন্ত্রকারীদের, এটি বলছেন এমপি টগর। দর্শনার মিরপুরে পাওনা টাকা চাইতে গিয়েই হত্যার শিকার গাংনীর ব্যবসায়ী। সরোজগঞ্জে বাজারের আল্লারদান ফার্নিচারের নকশা কারখানায় অগ্নিকাণ্ড, 70 লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই। আমার হাতে আছে সময়ের সমীকরণের প্রধান সংবাদটি করেছে স্বাস্থ্য খাতে কাটেনি বেহাল দশা, সেবা নিয়ে বিপাকে সাধারণ ও করোনা রোগীরা, সংকট চিকিৎসক নার্সের। চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে অংশ নিচ্ছেন না স্বতন্ত্র মেয়র প্রার্থী শরীফ হোসেন দুদু। 30 কোটির রাস্তায় নাকাল এলাকাবাসী। মেহেরপুরের আমন ধান, চাল ও সংগ্রহের উদ্বোধন করলেন ডিসি ডক্টর মনসুর আলম খান। চুয়াডাঙ্গা ও কালীগঞ্জ যশোর রুটে বাস চলাচল বন্ধ। কুষ্টিয়ায় গাংনীর পোলট্রি ফিড ব্যবসায়ীর ঝুলন্ত লাশ। চিনিকল ক্ষতির জন্য শ্রমিক কর্মচারী ও চাষিরা দায়ী নয়। এই ছিল মোটামুটি আমার কাছে কয়েকটা পত্রিকার খবর। এছাড়া আকাশ খবর আছে বা কুষ্টিয়ার অন্যান্য খবরগুলো আমরা যে সমস্ত কনসাইজ করেছি এখানে সামারি করে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই
রফিকুল আলম ভাই, এই নিউজটা নিয়ে কথা বলতে চাই। গাংনীর ফিড ব্যবসায়ী লাশ উদ্ধার। আপনি জানেন এটা মিরপুর, কুষ্টিয়া মিরপুরে এই ব্যক্তিটির লাশ উদ্ধার হয়েছে। উনি মূলত পোলট্রি ফিড বা এই যে ফিশ মিল যেটা, এই বিজনেসের সাথে জড়িত। উনি বাড়ি থেকে বার হওয়ার পরপরই উনি উধাও হয়ে যান, এবং উধাও বলতে ওনার মোবাইলটাও আর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরের দিন ওনার লাশ পাওয়া যায় ইয়েতে মিরপুরে। উনি চুয়াডাঙ্গায় গিয়েছিলেন টাকা দেয়, সেখানে একটা উল্লেখ আছে আমাদের খবরে। জি, চুয়াডাঙ্গার একজনের কাছে টাকা 3 লক্ষ টাকা। উনি গিয়েছেন এই আপনার হাটবোয়ালিয়া এই দিক দিয়ে, পাশাপাশি ওখান থেকে হয়তো আবার মিরপুরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায় ওই আপনার জিকে প্রজেক্টের যে ওখানে। বাড়ি তো গাংনী। আসলে এটা একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা কেউ আশা করে না। মানুষ ব্যবসা বাণিজ্য করবে, টাকার লেনদেন হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। জি, বড় ব্যবসা করলে বড় লেনদেন থাকে। হ্যাঁ, তো একজন ব্যবসায়ী বাড়ি থেকে বেরিয়ে যাবে টাকা আদায়ের উদ্দেশ্যে, তারপর সে লাশেই ফিরে আসবে, এটাকে কোনো ভাবনার ভেতরে নেওয়া যায়? এটা দুঃখজনক একটা ঘটনা ছাড়া আর কিছুই না। তবে আমরা চাইব যে এর একটা মানে ফাইন্ড আউট হোক, জি, জিনিসটা পেছনের ঘটনাগুলো কি সেগুলোকে ফাইন্ড আউট করে তারপরে ব্রিং টু বুক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে সাজার মুখোমুখি করা লাগবে। এই ঘটনাটা তো আপনার খুব সিম্পল মনে হচ্ছে। এটা পুলিশের জন্য খুব কঠিন কাজ হওয়ার কাজ না, এর থেকে কঠিন কঠিন কাজ কঠিন কাজ তো পুলিশ করছে। তার কারণ এখানে তার মোবাইল ফোন ট্র্যাকিং করলে মোবাইল হারিয়ে যেতেই পারে, সমস্ত কিছুই হারিয়ে যেতে পারে, তারপরে তার এভিডেন্স থেকে যায়, তার তো এভিডেন্স থেকেই যাবে, রাইট, সমস্ত কিছু। সে কোথায় গেল, এখান থেকে গেল সে এক জায়গায় ব্যবসার মধ্যে টাকা আদায় করার জন্য, ওখান থেকে পরবর্তী পর্যায়ে তার ঝুলন্ত লাশ পাওয়া গেল আরেক জায়গায়। জি জি, তাহলে এটা তো রুট করাই আছে। জি, এটা মানে খতিয়ে দেখলে নিশ্চয়ই বেরিয়ে যাবে এবং পুলিশ পারবে এটা করতে। আমরা আশা করব যে অবশ্যই এই কাজটি যারা করেছে আর কি, তারা অচিরেই গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। গাংনীতে 2 সহোদরের অত্যাচারে অতিষ্ঠ একটি পরিবার। আপনি জানেন এটি একটি নেহাতি একটা পারিবারিক কলহ, তারপরেও এই অত্যাচারের মাত্রাটা আসলে কোন পর্যায়ে গেলে যিনি ভিকটিম তিনি আসলে এ ধরনের অভিযোগ করতেই পারেন তার সহোদরের বিরুদ্ধে। কিভাবে দেখছেন? আসলে ভিকটিম মানে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছিল। জি, সোফারায়নো আমি গাংনী প্রেস ক্লাবে ছিলাম সে সময়, এবং সে যে মানে তার নাম কাকলি, সে নিজে যে বলে যে আমার এই তো অবস্থা। হ্যাঁ, মানে মেয়র মহোদয় তাকে কথা দিয়েছে, মেয়র মহোদয় বলছে যে এটা 2 মিনিটের ব্যাপার, 5 মিনিটের ব্যাপার আমি ঠিক করে দেবো। নট অনলি দ্যাট, সাংবাদিকদেরও মেয়র সাহেবের কথা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে কী হলো যে মেয়র সাহেব এই জিনিসটা মানে এড়িয়ে গেলেন একদম। একটা জিনিস হলো কি, যে মানুষটার এখানে যে আমি সরজমিন করেছিলাম সাংবাদিকদের সাথে, সেই জন্য আমি বলতে পারছি বিষয়টা। জি, এটা একটা দুঃখজনক ব্যাপার, এটা শোনারই কথা, সবারই জানা উচিত। এই মহিলা এখানে বাড়ি করেছে 30 বছর আগে, আর যে রাস্তা ঘিরে দিচ্ছে সে বাড়ি করেছে 5 বছর আগে। যেহেতু উনি এই সময় ছিলেন না বাড়িতে, আর এই করোনাকালীন সময় পেয়ে ওই কাজটা উনি করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি যে বিদ্যুৎ নেবেন, লাইন দেবেন, সেটাও করতে দেবে না, কিছুই করতে দেবে না সেখানে। একটা জিনিস হলো ওখানে লাইসাইম স্কুল ছিল, তো স্কুল তো বহুদিন ছিল ওখানে। তো সেই স্কুলে তো ছেলে মেয়ে আসা যাওয়া করেছে, গার্জিয়ানরা আসা যাওয়া করে, তার রাস্তা, এবং সেভাবে যে জমি বিক্রি করে না রাস্তা ফেরিতে বিক্রি করে, এবং সে রাস্তা ফেলাই ছিল সেখানে। নট অনলি দ্যাট, শুধু তারই যদি রাস্তা হবে, তার করকালীন সময়ে তার ওই ঘরের সাথে আরেকটু এরকম বারান্দা বাড়িয়ে নিয়েছে, তাহলে সম্পূর্ণ নিয়ে না কেন, শুধু তার হবে। আদার যেটুকুই করবে না কেন, পৌরসভার উইদাউট হ্যাভিং এনি পারমিশন সে করতে পারে না। তাহলে পৌরসভা তাকে পারমিশন দেয়নি, মেয়রের জন্য বলছে, মেয়র বলছে আমি পারমিশন দিইনি, আবার সে বলছে আমি পারমিশন নিয়েছে, তার কাগজ দেখাতে পারে না। তো সে পরবর্তী কথা হলো যে থানাও বলল মেয়র সাহেব আপনি জায়গাটা মেপে দেন, তার জায়গাটা, মানে যে লোক এটা জবরদখল করতে চাচ্ছে তার জায়গাটা মেপে দেন। ওখানে কি কোনো ইমারত করেছে কে? মানে ওখানে পাঁচিল তুল? হ্যাঁ, সে বাড়ি করেছে, সে বাড়ি করার পরে এখন তো জায়গাটা রাস্তা ফাঁকা আছে, যে রাস্তায় কিন্তু ফাঁকা, এই রাস্তায় কিন্তু ফাঁকা, দেখছেন? এখন এখানে যে সে যে কংক্রিটের কাজ করছে, এই কাজটার জন্য তো কাজ অনুমতি নেয়নি, অনুমতি লাগবে। এই অনুমতি যদি না নেয় তাহলে পৌরসভা
অবশ্যই সে কাজটা বন্ধ করে দেওয়ার এখতিয়ার এখন বলছে পৌরসভা বলছে যে আমি বন্ধ করে দিয়েছে। এই দেখেন এখানে একটা দেখেন একটা দিয়েছে, এখানে একটা দেখেন এই যে একটা ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে একটা পোঁতা দিয়েছে। এই পোঁতারও কোনো পারমিশন নেই। তার কারণ পোঁতা পারমিশন দিলে তাই পৌরসভা তো রাস্তার পথে পারমিশন দিতে পারে না। সব মজার ব্যাপার রেখে এই রাস্তাটা বের করে দিয়েছেন আহমদ আলী মেয়র সাহেব। আচ্ছা, এখন আহমদ আলী মেয়র সাহেব করে দিয়েছেন বলে আর এক হচ্ছে না, কাজটা ঠিক আমি বুঝতে হচ্ছে না। হ্যাঁ, তবে একজন মানুষের এজমেন্ট অ্যাক্ট বলে একটা কথা আছে, যে একটা মানুষ যদি 10 বছর এমনি ব্যবহার করে তাই সেটা রাস্তা রাস্তা হিসাবে যায়, আর সে 30 বছর আসা যাওয়া করছে সেখানে, সেটা বন্ধ করা যায়? কোনোভাবে যায় না। এটা খুবই ন্যাক্কারজনক কথা। এবং তাছাড়া এই যে দুজনের কথা বলে মানে সহদর বলা আছে, তারা মানে কলেজ টিচার, আপন ভাই বোন। হ্যাঁ, আপনি বলেন, আপনি যদি বলেন মুসলিম যদি হয়ে থাকেন, যেদিন রাস্তাটা মেপে আহমদ সাহেব বের করে দিল, তার একদিন পরে কিন্তু ওর বাবা মারা গেল ওখানেই। আচ্ছা, এটা তো তাদের ভেতরে একটা হিট করার কথা, কিছু না। তাহলে বলেন আপনি যদি মুসলিমও হয়ে থাকেন, তাহলে কি আলমাতে মাঠে রাস্তা পাবেন? সব রাস্তা তো আপনার বন্ধ হয়ে যাবে। এই যে একটা গণমাধ্যমে তার রিপোর্ট হলো ফার্স্ট পেজে সেকেন্ড লিড, আমরা এখানে আলোচনা করছি এই রিপোর্টটা নিয়ে, ওনাদের সম্মান কি আসলে বাড়ছে? তো তাই কি আর হয়? তা থেকে বাড়ে। তাছাড়া তারা মানে হুকুম অমান্য করছেন থানার ওসির, হুকুম অমান্য করছেন মেয়রের, যদিও মেয়রের আত্মীয়, মেয়র বলছে যে আমি নিষিদ্ধ করেছি। আবার কেউ কেউ বলছে না, এটা মেয়রে করাচ্ছে। আত্মীয়তা কেউ কারোর হতেই পারে, সবাই সবারই তাই বলেছে, সেও তো পৌর নাগরিক, বেআইনিভাবে তো কেউ কাজ করতে পারবে পারবে না। কারণ পৌরসভার মানে অনুমতি ছাড়া একটি কিভাবে গাঁথে, সেটাই কথাটা এটা তো হওয়ার কথা না। এটা তো হওয়ার কথা। এটা হওয়ার কথা না। অবশ্যই পৌর কর্তৃপক্ষের ব্যাপারে সদয় দৃষ্টি দেবে, এবং আইনের দৃষ্টিতে যেটা হয়, পৌর কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাবো, গাংনী পৌরসভার মেয়র মহোদয়, উনি যদি আমাদের এই কথা শুনে থাকেন, আমরা অবশ্যই যেন এটা নিয়ে আর ফলো আপ আমাদের করতে হবে না বলে আমরা বিশ্বাস করি, সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা শুরু করবেন। আমি আসবো ভিন্ন আর একটা ইয়েতে, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ খুব কমন একটা আইটেম, যে এই আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুরও সেই আন্দোলন মানে আন্দোলন তো না, এটার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে। কিভাবে দেখছেন এটাকে? আসলে মানে এখানে যে বলা হচ্ছে যে ভাস্কর্য আর মানে মূর্তি নিয়ে কথা হয়েছে আর কি, ভাস্কর্যের মূর্তি নিয়ে। এখন ঘটনা হলো যে আমি মানে এইভাবে মানে বলবো যে এখন তো আপনার হাইকোর্ট আপনাকে করেছে, মানে অর্ডারে দিয়েছে, একটা রুল জারি করে দিয়েছে না, সেটা আপনাকে এটাকে এইটা বলাই লাগবে, এটা করতে হবে, মিডিয়াতে বলবে, ইভেন মানে ইসলামিক ফাউন্ডেশন বা বায়তুল মোকাররম খতিবও বলবে এই জিনিসটাকে নিয়ে। হ্যাঁ, তা এখন কথা হলো যে ভাস্কর্য আর মূর্তি একসময় নুহামালার সময় হয়েছিল একটা ঘটনা, কিন্তু তারপরেও তো বহু ভাস্কর্য তো দেশ বিদেশে তো আছে। তাই সেক্ষেত্রে মানে আমাদের দেশে ভাস্কর্য হতে সমস্যাটা কোথায়? আমি তো আপনাকে এই জায়গায় থামাতেই চাচ্ছি, তার কারণ 1971 সালে ভাস্কর্য না মূর্তি, তার মীমাংসা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মীমাংসিত বিষয়। তার কারণ এই দেশটা অবশ্যই একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সাম্যের অর্থনীতি এবং ন্যায্যতার সমাজ কাঠামো নির্মাণের ভিত্তিতেই বাংলাদেশ নামক একটি জাতি রাষ্ট্র গঠন হয়েছে। মূর্তি আছে না, মূর্তি থাকবে না দেশে? হিন্দু আছে না, বৌদ্ধ আছে, তা আপনি ভাস্কর্য এবং মূর্তির ডেফিনেশনকে আলাদা আলাদা করে দেখার তো এটা আপনি এক ধরনের আশকারা দিচ্ছেন যারা এই প্রশ্নটা তুলছে। আপনি কেন ভাস্কর্য এবং মূর্তিকে আলাদা করে দেখার সংজ্ঞায়িত করবেন আলাদাভাবে? আপনার তো এটা মীমাংসিত বিষয়, আপনি কেন এই প্রশ্নটা তুললেন? আপনি তো সংবিধান লঙ্ঘন করছেন। যারা আজকে এই প্রশ্নটা তুলছে যে ভাস্কর্য, অন্য ভাস্কর্য আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। কথা এখানে প্রশ্নটা ওখানে, জি হ্যাঁ, যে আপনি এখানে একটা মানে সেই ইয়ের মারমেডের ছবি করে রেখে দিয়েছেন, জি, সেটা এক জিনিস, কি আর একটা জায়গায় একটা ভাস্কর্য করে রেখেছেন, একটা মেয়েদের একটা ভাস্কর্য করে রেখেছে এক জিনিস। কিন্তু এই কার নিয়ে কথা বলছেন এখন? কথাটা বলছেন কার নিয়ে? যেটা বলছেন যে বাঙালি জাতির পিতা, জি, যিনি বাংলাদেশের মানে স্রষ্টা বলতে হবে, তাই না? অফকোর্স, যার নেতৃত্বে বাংলাদেশে আজকে স্বাধীন, তো সেই মানুষটার ভাস্কর্য নির্মাণ করবে। আজকে তো অনেক আছে যেগুলো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা আমরা অনেকে চোখে দেখেছি নাকি, পরবর্তী পর্যায়ে যেসব জন্ম হয়েছে আমাদের নাতিপুতি যারা আসবে, তারা তো মানে আমাদের বঙ্গবন্ধুকে দেখেনি, তারা তো ওটার মাধ্যমে দেখতে পাবে, তাই তো বলবে যে একটা বড় মানুষ আমরা দেখলাম নাকি। তাই এটা করে রাখতে কি এত সমস্যা? না, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, আধুনিক রাষ্ট্র কাঠামোতে আপনার
জাতির যে পরিচয়, সেখানে আপনার তার কৃষ্টি কালচার এবং সত্যিকার অর্থে তার সাংস্কৃতিক অগ্রসর কতটুকু সাংস্কৃতিক জগতের, পাশাপাশি তার চিত্রকলা, এটাকে বিচার করে কিন্তু একটা আধুনিক রাষ্ট্রকে বিচার করা হয়। আপনি একটা রাষ্ট্রের অভ্যন্তরে দাঁড়িয়ে, এবং সেটা একটা স্বাধীন রাষ্ট্র, এবং যে বিষয়গুলো একদমই মীমাংসিত একটা বিষয়, আপনি সেখানে দাঁড়িয়ে তাই না, আপনি তো দেখেন সরকার একটা দেশ চালাচ্ছে, তো সরকারের তো হুকুম এটা তো আমার কোনো সাধারণ মানুষের কোনো হুকুম না, 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 এটা সরকারের হুকুম, সরকারের সিদ্ধান্ত। তো সরকারের সিদ্ধান্ত আপনি মানবেন না কেন? আপনি সরকারের সিদ্ধান্ত অবসর আদালতের ছবি তুলে রাখেননি? বঙ্গবন্ধু ছবি মাথায় আসে না? সরকার প্রধানের ছবি আসে না? আমি সরকার প্রধানের কথা বাদই দিলাম, জাতির পিতার ছবি তো আছে। আছে। তাই যদি থাকে, তাহলে আপনি এখানে এই ছবিটা দিতে আপনার ভাস্কর্যটা করতে আপনার সমস্যাটা কোথায়? হ্যাঁ, তা আমি বলছি যে যেহেতু একটা রাষ্ট্র নিজে ঘোষণা করছে, রাষ্ট্র ডিসিশন নিয়েছে আমরা এটা করব, তাহলে আপনি করেন। সারা আমরা করবো, তা আপনার মানতে অসুবিধা কোথায় আছে? আসলে আমাদের দুর্ভাগ্য এটা হচ্ছে যে আমাদের মানসিকতার একটা ব্যাপার। জি, আমাদের দুর্ভাগ্য হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আমাদের একটা ইস্যু তৈরি করা। জি, একদম তাই। কোনো একটা ইস্যু তৈরি করা, এবং আমরা কখন ইস্যুটা তৈরি হচ্ছে, যখন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি আগামী বছরে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জি, এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে যাচ্ছি, ঠিক সেই সময় পার্টিকুলারলি যে মানুষটাকে তৈরি শুরু করছে, তো এইটা আসলে খুবই এটা মেনে নেওয়া যায় না এবং দুঃখজনক ঘটনা। কুষ্টিয়ায় এই ভাস্কর্য ভাঙা নিয়ে আপনি জানেন ইতিমধ্যেই চারজন গ্রেফতার হয়েছে, এবং দুইজন ছাত্রের 5 দিন রিমান্ড, এবং দুইজন যে শিক্ষক তাদেরকে যে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এটা আমরা আশা করব যে আসলে আমরা চাই যে এটা এর থেকে আসল তথ্যটা বেরিয়ে আসুক। জি, তাই না? জি, এই ইন্ধন কোত্থেকে আসলো এবং কিভাবে কে ভাঙলো, এগুলো আমরা বেরিয়ে করতে চাই। জি, ওরা দুইজনে তো পারে না করতে। জি, আমি এই সংশ্লিষ্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা মাথাভাঙা তাদের প্রধান সংবাদ করেছে। যাচাইয়ের জন্য প্রায় 40,000 মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে। 2002-এর পর থেকে এ পর্যন্ত জামুকার সুপারিশ ছাড়া গেজেটভুক্তদের যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধা কারা? এটা নিয়ে তো আপনার বিগত সময়ে একটা সমাধান ছিল যে গেজেটভুক্ত কারা, যারা ইন্ডিয়াতে যে সমস্ত ক্যাম্পে যারা ট্রেনিং নিয়েছিল তাদের সার্টিফিকেট আছে, এবং একটা সময় লাল মুক্তি বার্তা, যেটা সেই লাল মুক্তি বার্তায় যার নাম আছে, এবং ইন্ডিয়ান যে সমস্ত ওই ক্যাম্পের যে সমস্ত কাগজপত্র, সমস্ত কিছু মিলায়ে কিন্তু একটা মীমাংসিত না হলেও কেউ হয়তো ওইভাবে দাবি করতো না, তার কারণ এত প্রণোদনা তো ছিল না সেই সময় মুক্তিযোদ্ধাদের। কিছু মুক্তিযোদ্ধা ডেফিনেটলি, অনেকে মনে করেছে আমি মুক্তিযোদ্ধা, দেশের আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার আর এত তালিকায় নাম থাকা আর না থাকা কি। কিন্তু যখন আজকের বাস্তবতায় হাজার হাজার টাকা সেই আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসাবে যাদেরকে আমরা আখ্যায়িত করলাম, তাদেরকে আমরা এই যে এত টাকা গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে, সেখানেই ব্যত্যয়টা ঘটেছে আর কি। যে আমিও মুক্তিযোদ্ধা, আমার বয়স হোক চেয়ে না হোক, আমি সেই সময় আমার জন্মটা হয়েছে কিনা, সেটা 2-3 বছর হোক আর 4 বছর হোক, সেটা বাড়িয়েও যদি মুক্তিযোদ্ধা করা যায়, মুক্তিযোদ্ধা হিসাবে যদি তালিকাভুক্ত করা যায়, তবে এইখানে একটা খুব সিগনিফিক্যান্ট, এখানে যেটা বলছে আপনার 39,961 জন, এদের ওয়েবসাইটে দেওয়া আছে, এদের যাচাই বাছাই হবে। তার কারণ এইটা হচ্ছে আপনার 2002 সালে যারা মুক্তিযোদ্ধা, নতুন আর একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধা হলো, সেই মুক্তিযোদ্ধা হওয়ার পেছনে যে ক্রাইটেরিয়া, আপনার মুক্তিযোদ্ধা যে কাউন্সিল, তাদের যে অনুমোদন লাগবে, ঠিক আছে, এবং তাদের অনুমোদন সাপেক্ষেই কিন্তু আপনি এখানে বলছে পরিষ্কার, 2002-এর পর থেকে এ পর্যন্ত জামুকার সুপারিশ ছাড়া যারা গেজেটভুক্ত হয়েছেন তাদের যাচাই বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও জামুকা আইন অনুসারে বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে অবশ্যই তাদের সুপারিশ নিতে হবে। এটা একটা আইন, কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, তাদের কিন্তু একটা সুপারিশ লাগবে। তারা সুপারিশ ক্রমে যে ইয়েটা করবে সেটা হবে, গেজেট নোটিফিকেশন হবে, সেটাও কিন্তু মূলত নেওয়া হয়নি। অবশ্য এই যে আপনার যতগুলা মুক্তিযোদ্ধা, এদের কিন্তু ভাতা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত, এবং এই যাচাই বাছাইও চলছে।
নতুন আইন পাশ মন্ত্রিপরিষদে তাদের এই যাচাই বাছাই সহ রাজাকারদের তালিকার প্রশ্নে নতুন খসড়া আইনটা পাশ করেছে মন্ত্রিপরিষদ। সব মিলিয়ে মুক্তিযোদ্ধা এবং রাজাকার এখনো পর্যন্ত আপনার তালিকা মীমাংসিত হয়নি। কিভাবে দেখবেন এটাকে, কিভাবে করবেন? এটা আমি একটা কথা বলি যে রাজাকার, মুক্তিযুদ্ধের কথা বাদ দিই, রাজাকারের কথা বলি। জি। তা রাজাকার তো বাংলাদেশ হওয়ার পর জন্মায়নি, রাজাকার তো বাংলাদেশ হওয়ার আগেই তো রাজাকার। জি। তাহলে সেই রাজাকাররাও কিন্তু ভাতা পেত, যারা পাকিস্তান গভর্নমেন্টের তারা ভাতা পেত। যারা লিস্টেড রাজাকার তারা পাকিস্তান গভর্নমেন্টের কাছে সেই রেশন পাক ভাতা পাক যাহা এটা কিছু পেত। জি। তাই সেটা তো এমনি ছিটি দেয়, মান্থলি টাকা পেত। জি। তাহলে সেখানে একটা আছে, ডেটা আছে। জি। তো সেই ডেটাতে তো আপনাকে বলে দিচ্ছে যে আপনি কে রাজাকার, বলে দিচ্ছে না? জি। তাহলে এটা আবার নতুন করে করার কারণটা কি আমি ঠিক বুঝে উঠতে পারছি না আর কি। কারণ যেখানে ভাতা দেওয়া হতো, রেশন দেওয়া হতো, তো সেক্ষেত্রে তো তাদের তো লিস্টভুক্ত করেই দেওয়া হয়েছে। তা লিস্টভুক্ত তো পরবর্তী বাংলাদেশ হওয়ার পরে রাজাকার তার কেউ হয়েছে নাকি? বাংলাদেশ হওয়ার পর থেকে রাজাকার হওয়ার কথা না। এটা যেমন আপনি বলছেন, ওটা যেমন আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওটা যেমন একটা দলিল। পাশাপাশি তখন ওই যে কারণে আপনি মুক্তিযোদ্ধা হননি, আপনার অনিচ্ছার কারণে আপনি সে ধরনের আপনার, তাহলে আপনার গেজেটটাও হয়তো সেখানে আছে, আপনার কাছে নাই। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই সময় যারা আমাদের বাংলাদেশের যারা এই মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেছেন, সেই গবেষক তো আছে। আমি যদি একটা বইয়ের কথা উল্লেখ করি আপনাকে, আপনার আলোচনার সাহায্যের জন্য, যে এস.এম. শামসুল আরিফিন, উনি তৎকালীন সময় মুক্তিযুদ্ধের সময় উনি সাব সেক্টর কমান্ডার ছিলেন। উনি এখন প্রধানমন্ত্রীর দপ্তরের যে মিডিয়া সেল আছে, সেই মিডিয়া সেলে দায়িত্ব পালন করছেন এস.এম. শামসুল আরিফিন। ওনার লেখা একটা বই আছে, কোলাবোরেটরস অফ 1971। ওই বইয়ে আপনার মেহেরপুরের কথা উদ্ধৃতি দিয়ে আমি বলি, মেহেরপুরের 40 জনের একটা তালিকা আছে। এই 40 জনের তালিকা, মেহেরপুর সদরের হলো 32 জন আর গাংনীর হলো 8 জন। সেই 32 জনের মধ্যে ওনার তালিকাটা যেটা দেওয়া, সেটা হলো কিন্তু এখানে পূর্ণাঙ্গ তালিকা না, ওনার ওইটা হচ্ছে কোর্ট থেকে সংগ্রহ করা, সারা বাংলাদেশের যে কোর্টে মামলা হয়েছিল, রাইট, যে এবং যারা এই কোর্টে সারেন্ডার করেছিল কোলাবোরেটর হিসাবে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তারা সেই কোর্টে আত্মসমর্পণ করেছিল, তাদের তালিকা। সেই তালিকার মধ্যে থেকে আমি নাম না করে বলছি, আপনার মেহেরপুরে সেই তালিকাতেও তার নাম আছে। সে পরবর্তীতে 2002 সালের পরে যে গেজেট 4 সালে, সে মুক্তিযোদ্ধাও আছে এবং তার ছেলে মুক্তিযোদ্ধা কোটা চাকরি করছে। কিভাবে করবেন আপনি, কিভাবে এটা শুরু করবেন? আসলে তো এই জিনিসটা খুব জটিল। হ্যাঁ, মানে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার বিষয়টা আসলে খুব জটিল বিষয়। এই যে পরবর্তী পর্যায়ে যে আবেদন করার সুযোগ দেওয়া হলো, জি, আবেদন করার সুযোগ, তখন তো মানে সেই যে আমি বাদ পড়েছিলাম, হ্যাঁ আমি বাদ পড়েছিলাম, আমি কিন্তু অ্যাপ্লাই করলাম, এরকম কথা আর কি, তাই না? এই অ্যাপ্লাই তো এইকে এখন তারপর তার এতে মানে সাপোর্টে আবার দুজন সাক্ষী লাগবে। জি, সাক্ষী বুঝতে গেল, দুজন সাক্ষী জোগাড় করে দিল কথাটা। তাহলে এইটা এই কি সুরাহা করা, মানে এখনো যদি আজকে 50 বছর পরেও যদি আপনি যাচাই বাছাই করেন, তাহলে সেই সময় 7.5 কোটি লোক ছিল। তো 7.5 কোটি লোক কত পার্সেন্ট লোক মুক্তিযুদ্ধ করেছে বলেন? বেশি দিন আগে যত শেষ সময় ছিলাম তাহলে হয়তো 25% কি 27%। তো সেই মুক্তিযোদ্ধা থেকে আজও মুক্তিযোদ্ধা হচ্ছে কিভাবে? তা আপনি কীভাবে এটাকে মানে একটা কংক্রিটের ডিসিশনে নিয়ে আসবেন, একটা মীমাংসিত পর্যায়ে কীভাবে নিয়ে আসবেন, আমি তো বুঝতে চাই। আর এইটাকে যদি আসলে এই মীমাংসার পর্যায়ে না নিয়ে আসা যায়, এই যে তাহলে পালাবদলের সাথে সাথে আরো বাড়বে, আরো কিছু ঘটনা ঘটবে 50 বছরের ভিতরেও। তাই এটাতে দলমত নির্বিশেষে এক হওয়ার কথা। জি, দেশের মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা, এখানে তো থাকার কথা না যে অমুক সাপোর্ট তমুক সাপোর্ট অমুক, এটা তো তার কথা না। আমি মুক্তিযোদ্ধা, তাহলে আমি মুক্তিযোদ্ধা যখন হব মনে করবো, তখন দেখা যায় যে আমার তো সবাই এক, সে যে দলের হোক না কেন, সে মুক্তিযোদ্ধা, একটা তার পরিচয়, সে মুক্তিযোদ্ধা। তো সেখানে 50 বছর পরেও যদি আপনি এখন সিদ্ধান্ত না করেন, না করতে পারেন, কবে করবেন? আমি আপনাকে ওইটাই বলতে চাচ্ছিলাম পূর্বের আলোচনাটাই, যে আসলে আমাদের যে সমস্ত মীমাংসিত বিষয়, সেই মীমাংসিত বিষয়ে আমাদের ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত ছিল 1971 সালের মৌলিক প্রশ্নে। এখানে কাউরের কোনো বিরোধিতা করা সুযোগ থাকা উচিত ছিল না, কিন্তু দুর্ভাগ্য আমাদের
সেই মৌলিক না, বিষয় আমরা যে একটা দেখেছি যে দল পরিবর্তন হয়ে গেলে তার সেই দলের মুক্তিযোদ্ধা বাড়াতে হবে। জি জি মুক্তিযোদ্ধা বাড়ানো মানে আমার ভোট বাড়বে, জি এটা এর মানসিকতা। এইভাবে তো হবে না, কারণ দেশের মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের সূর্য সন্তান, তাই না? জি। এই সূর্য সন্তান এখানে দলমত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা। অবশ্যই। সে যুদ্ধের অনেক রকম ভাগ আছে, সেটা অন্য কথা। কেউ সম্মুখ সমরে করেছে, কেউ লেখনীতে করেছে, কেউ গানে করেছে, কেউ নাটকে করেছে, কেউ যাত্রায় করেছে, তাই না? জি, এই জি। ইনফরমেশন দিয়ে করেছে, সবাই মুক্তিযোদ্ধা। তাহলে সবাই মুক্তিযোদ্ধাকে তাহলে তারা একই পতাকা তলে, তো এখন ওর বাড়বে কিভাবে? তবে রইবে, এটা কিন্তু খুব দুঃখজনক। তার কারণ যখন বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ, আমি যদি তাকে স্যালুট করি তাহলে একজন রাজাকার, সে ধরেন যে কোনো আইনের ফাঁক গলে যে কোনো সুবিধার মামা ভাগ্নের কারণে সে মুক্তিযোদ্ধা হয়ে গেল, তাকেও আমাকে স্যালুট করতে এটা হবে। খুবই দুঃখজনক ব্যাপার এবং খুব ন্যাক্কারজনক কথা আর কি। এর জঘন্যতা মানে বলেও শেষ করা যায় না, আর মুখে জঘন্যকে থুতু দিয়েও শেষ করা যাবে না এগুলো। আপনি মেহেরপুরে কতজন আছে জানি ডেফিনেটলি মুক্তিযোদ্ধা তারা, হ্যাঁ। জামাতের রোকন। আপনি বলেন দিনই যে সেই সেই আমাদের সমাজে তো একটা কথা আছে, ভাত খায় অমুকের গীত গায় অমুকের, তাই না? যে তুমি সকল সুবিধা নিচ্ছ, সরকারের সব সুবিধা হচ্ছে দেশের, নিয়ে তুমি যারা এই দেশটাকেই চাইনি তাদের প্রতিনিধিত্ব করছো, তাদের পক্ষে রাজনীতি করছো। এটা কি আসলে কোনো রুচির মানুষ হতে পারে সে? কিভাবে আমরা তাদেরকে ব্যাখ্যাই বা এবং আমরা সব সুবিধা ভোগ করছি। আজকে অবশ্য আমাদের এই বাংলাদেশের, আমাদের এই উপমহাদেশের মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস আজ। হ্যাঁ, বেগম রোকেয়া দিবস। এখন এই মহিয়সী নারীর কৃতিত্ব আসলে শেষ নাই। আচ্ছা, এই কন্ট্রিবিউশন মানে আমরা তা পড়েছি দেখেছি, মানে হি ইজ দি হারবিঙ্গার অফ কমিউনিটি সোসাইটির। তারপরে উনি একজন মানে যে মহিলা যার মৃত্যু দিবস আজ, জন্ম দিবস আজ, তাই না? সেজন্যই রোকেয়া দিবস, জি। মৃত্যু দিবস আবার জন্ম দিবস, এই জন্য রোকেয়া দিবস। দুটোই এই তারিখেই। তো এখন বাংলাদেশের নারীদের মানে বাঙালি না বাঙালি বলে হ্যাঁ বাঙালি নারী, বাঙালি নারী, বাঙালি নারীদের মুক্তির একমাত্র দূত কিন্তু বেগম রোকেয়া। উনি জানতেন যে বিনা শিক্ষায় এর মুক্তি এদের নাই। জি। হ্যাঁ, অর্থনৈতিকভাবে যেমন মুক্তি তারা পাবে না, তারা এমনি সামাজিকভাবেও মুক্ত হবে না। এই কারণে উনি নারী শিক্ষার প্রতি যে আন্দোলন করেছিলেন, যে মানে তুলে ধরেছিলেন, সেটা কিন্তু আজকে নারীদেরকে এগিয়ে নিয়ে গেছে, অনেকাংশে এগিয়ে নিয়ে গেছে। সেই কার পথ ধরে? বেগম রোকেয়ার পথ ধরে। তো এসে বলছে এই দিবস আসলে শুধু দিবসই না, আমার মনে হয় বেগম রোকেয়াকে সমস্ত সময়ের ভিতরে একটা চর্চার ভিতরে রাখা উচিত, সবাইকে মনে করে দেওয়া উচিত। যে আজকে 9 ডিসেম্বর, আজকে শুধু মনে করলাম, আজকে জয়িতা নিয়ে আসলাম, কটা নিয়ে আসলাম, তা আসলাম, এটা না। আমার মনে হচ্ছে যে বেগম রোকেয়াকে যে নারী মানে রেনেসার, যে পথিকৃৎ, যে অগ্রদূত, সেটা সবসময় মনে করে দেওয়া দরকার। অবশ্যই। হ্যাঁ, এই যারা আজকে ছোট যারা আছে, ছোট নাবালিকারা যা আছে বা আরেকটু সাবালিকা হয়ে উঠেছে, এই সবার ভিতরে সবসময় এই জিনিসটা ঢুকিয়ে রাখা দরকার যে আমাদের পিছনে উঠে আসার পেছনে যার সব থেকে চালিকা শক্তি যার বেশি ছিল, যার আন্দোলন ছিল, সেই হচ্ছে বেগম রোকেয়া। জি। সেটাকে আমার মনে হয় সবার সময়। এবং বেগম রোকেয়ার সময়টাকে যদি আপনি ধারণ করেন, কোন সময়ে দাঁড়িয়ে উনি কি করছেন, আমরা সেই সময় কি আমরা তো আমাদের এদের থেকেই জানি যে সে তো অনেক আগেকার কথা। আমার বড় বোন যখন স্কুলে আসতো, মানে গার্লস স্কুলে, তখন ওই মৌলানা সাহেবের মেয়ে স্কুলে যায়, মৌলানা সাহেবের মেয়ে স্কুলে যায়। তো তাহলে উনার সময় কি হ্যাঁ, ওর সময় এখন হচ্ছে যে মানে আমার বোনটাও তাকে কাঁদতো আর কি। হ্যাঁ, আব্বু বলতেন যে তোমার ওটা দেখার দরকার নেই, মৌলানা সাহেব মেয়েকে তার দরকার, তোমার শিক্ষা দরকার, তুমি স্কুলে যাওয়া, মানে গার্লস স্কুলে যাই পড়াশোনা করবা। ওখানে তখন গাড়ি ছিল ওদের, গাড়িতে করে নিয়ে আসতো আর কি। তারপর বলতো, সেই সময় বলতো যে আমার বড় বোন আমাদের 10-11 বছর বড়, জি, তখনই বলতো যে মৌলানা সাহেব মেয়ে স্কুলে যাই। তাহলে বেগম রোকেয়ার সময় কি ছিল? যাকে লণ্ঠনের আলো জ্বালিয়ে মানে তাকে পড়তে হতো আর কি। আর সব দিয়ে তাকে তার হাজব্যান্ড তাকে সহযোগিতা করেছে, এটা একটা বিশাল ব্যাপার সেই সময়। হ্যাঁ, তাকে এগিয়ে দেওয়ার জন্য তার হাজব্যান্ড যে সহযোগিতা। যুগে যুগে কিছু পথিকৃৎ, আমরা যদি বলি যে আমি এর সাথে একটু সম্পর্ক রেখে একটু আলোচনাটা একটু করি, সেটা হলো রাজা রামমোহন রায় বিদ্যাসাগর, পরবর্তী পর্যায়ে বেগম রোকেয়া। আমরা যদি ওই দুইজনের কথা বলি, যে ওই সময়ের যে সামাজিক যে বাস্তবতা, যে সবচেয়ে বড় যেটা হচ্ছে আপনার
ওই সতীদাহ প্রথা, আরে সব এই সতীদাহ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে ওই বাস্তবতায়, সেটা তো একটা রিচুয়ালস ছিল, হ্যাঁ, তাই। ধর্মীয় রিচুয়ালস, দ্যাট ইজ রিচুয়াল তাদের, তাই না? হ্যাঁ, অবশ্যই পালনীয় ছিল। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যে আঘাতটা করতে পেরেছিলেন সেই সমাজে, অবশ্যই আমার এই উপমহাদেশের সকল নারীকে, এই তিনটা মানুষকে তো আসলে এই বাসায় যদি কাউরের ছবি থাকে ওনাদের তিনজনের ছবি থাকা উচিত, তাই না বলেন আপনি? আর ঠিক একইভাবে আমি যদি বলি, আমাদের এই 47 পরবর্তী সময়ে যাকে আমরা লৌহ মানব বললাম, আইয়ুব খান, এই আইয়ুব খান যখন 62 সালে আমাদের মুসলিম পারিবারিক আইনের যে ইয়েটা করলেন, Ordinance করেছে, সংস্কার যেটা করলেন, যেখানে মহিলাদের মাত্র 2 আনা অংশী ছিল বাবার সম্পত্তির, সেটাকে তো আপনার 50 ভাগ করা হলো, অর্ধেক করা হলো। সেই সময়তেও কিন্তু একটা বিশাল আন্দোলন হয়েছিল আপনার এই ইয়ের বিরুদ্ধে, আইয়ুব খানের বিরুদ্ধে। আমি মনে করি, আমি অনেক সময় বলি যে আইয়ুব খানের ছবি অন্তত আমার এই আমার অন্তত বাংলাদেশের নারীদের প্রত্যেকের বাড়িতে আইয়ুব খানের ছবি থাকা উচিত, যে এই মানুষটা যত কুকীর্তিই থাক, অন্তত নারীদের ক্ষেত্রে একটা এই ধরনের একটা আইন সে নিশ্চিত করে গেছে, বাবার সম্পত্তি, তাই না বলেন আপনি? তো আমরা আলোচনায় যাই, অন্য আরেকটি আলোচনায় আমি কথা বলবো, এটা নিয়ে একটু কথা বলতেই চাই আপনি প্রসঙ্গক্রমে। দোকান বেচা কেনা বিক্রি এত টাকা কার পকেটে? আমি আপনাকে একটু এটা বলি, 911টা দোকান আপনার, এটা হচ্ছে আমাদের ঢাকা মহানগরের যে নগর ভবন, যেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের, তার উল্টা দিকে যে ফুলবাড়িয়া, সেই ফুলবাড়িয়ার 3টা মার্কেট। আপনি ভাবেন সেখানে যে মার্কেটের যে ডিজাইন, সেই ডিজাইনকে পরিবর্তন করে 911টা অতিরিক্ত দোকান তৈরি করা হয়েছে। এবং এক একটা দোকান ঢাকার ওই ফুলবাড়িয়ার মতো জায়গায়, আপনি ভাবেন কত লক্ষ লক্ষ টাকায় এই দোকানগুলা বিক্রি করা হয়েছে। 10 লক্ষ। হ্যাঁ, বুঝছেন? এখন এসে সেইগুলা উদ্ঘাটন হচ্ছে। বর্তমান মেয়র কমিটি করে দিয়েছেন, সেই কমিটি এই 911টা দোকান ফাইন্ড আউট করেছে। এদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। এরা কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকানটা কিনেছে। আবার এই কমিটি, সেও কিন্তু আইনের মধ্যে থেকে বলছে যে ডিজাইনে এই মার্কেট, সেই ডিজাইনে এই দোকানগুলা নাই। কি করবেন এখন? এদের টাকা কারা নিল? ওদেরকেই তো দেওয়া হচ্ছে, তাই তো? এই ফ্র্যাকশন কোটি কোটি, মানে সে $বিলিয়ন হয়ে গেছে। এখন আপনি এই সমস্যা শুধু এখানে না, এখানে তো হাত দিয়েছে বলে অনেক প্রত্যেকটা জায়গায়। মানে এই যে ধরেন অবৈধ স্থাপনা বা অবৈধ দোকানদারের জন্য তো রাস্তাঘাট তো অপরিষ্কার, এবং রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, এটা একটা ব্যবস্থা। আরেকটা জিনিস হলো এই যে দোকানতে বেচা কেনা শুধু এখানে না, আপনার মেহেরপুরে বাস, জি, মেহেরপুরে বাস। তো এটা একটা জিনিস হলো কি, তাহলে যে দোকান দিয়েছে, টাকা নিয়েছে, সে টাকা রসিদ নাই, রসিদ আছে, টাকার তো নাই, স্লিপ নাই, না ওই টাকা, ওই পরিমাণ টাকা দিয়ে নাই, না, তার মানে স্লিপ নেই, টাকা স্লিপ নাই। জি, আচ্ছা, এটা দিয়ে হলো। আরেকটা হচ্ছে যে আপনার ডিজাইন, মানে যে কমিটি ডিজাইন তৈরি করে, সেই কমিটির পারমিশন ছাড়া আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন, শেপ চেঞ্জ করতে আগে তো তাকে ধরা উচিত। হ্যাঁ, শেপ চেঞ্জ করতে পারবেন, রাইট। শেপ চেঞ্জ করার কোনো রাইটস নেই। যেমন সরকারি স্থাপনা, ওটা তো সরকারি স্থাপনা, অবশ্যই সরকারি, যদি স্থানীয় সরকারের তবে স্থাপনা, তাহলে ওই মার্কেটটা তৈরি করার সময় একটা ডিজাইন করা হয়েছে। জি, আর ওই ডিজাইনের শেপ আপনার চেঞ্জ করার কোনো রাইটস নাই ওই কমিটি ছাড়া, যে ডিজাইন মেকিং কমিটি ছাড়া করতে পারবেন না। তাহলে আপনি কীভাবে করে নেবেন? তো সবটুকুই দুর্নীতির সাথে করা হয়েছে, দুর্নীতির সাথেই করা হয়েছে। এখন এইসব মানে ভেঙে দিলে হয়তো আপনি বলতে পারেন যে তাহলে যাদেরকে ভেঙে দিয়ে হচ্ছে তাদের কী হবে? তারা তো ওই দুর্নীতি করে, ওই দুর্নীতির শিকার হবে, অবশ্যই দুর্নীতি করে দুর্নীতির শিকার হবে। এসব ভালো কাজ, এগুলো মানে হওয়া উচিত। ওরা দেখে দেখে আরো যারা সরে যায় দরকার সরে যায়, অবশ্যই। আরো যারা এখানে আছে তারা সরে যাক, মাল পানি সরে যাক। বিশাল অঙ্কের একটা টাকা, বিশাল অনিয়ম, অনেক বড় অনিয়ম। আর এই টাকা তো ধরেও পাবে না, খুঁজেও পাবে না, এগুলো ধরেও পাবে না, খুঁজেও পাবে না। আসবো মেহেরপুরের আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন ডিসি ডক্টর মনসুর আলম খান। আপনি জানেন গতকালকে এটা হয়েছে, আপনি ওখানে ছিলেন। আমি যদি আপনাকে একটু বলি, এই ঘটনাটা এটা প্রতি বছরই হচ্ছে। এই 1100 মেট্রিক টন ধান নিবে আর 495 মেট্রিক টন চাল নিবে। এইটা দেয় মূলত আপনার, ধান দেয় মূলত আপনার নিবন্ধিত চাষি, এবং এই চাল দেয় চাতাল মালিকরা। ঠিক আছে?
এটার পরিপত্র হচ্ছে যে যদি সে চাল দিতে ব্যর্থ হয়, তার যে আর্নেস্ট মানি জমা থাকে ওখানে একটা, কনফিসকেটেড হয়ে যাবে, ফরফিট হয়ে যাবে। ওটা ফরফিট হয়ে যাবে এবং তার অনুযায়ী তাকে কালো তালিকাভুক্ত করা হবে। তা আমি আপনাকে এই আলোচনার আগে কিছুক্ষণ আগে আমি ইয়েকে ফোন দিয়েছিলাম, এখানকার ডিসি ফুডকে, যে আপনার এখানে কয়জন এখন করছে, আর গতবারের রেজাল্ট আপনি আমাকে দেন। একটা রিপোর্টও করেছিলাম ইত্তেফাক। তো সেখানে তিনি যেটা বললেন যে গতবারে 2 সিজনের জন্য সাসপেন্ড করেছে যারা চাল দিতে পারেনি, যে পরপর 2 সিজন তারা চাল দিতে পারবে না। কারা? যারা কোনো চালই সরবরাহ করেনি, এদের পানিশমেন্ট। আর দিতে পারবে তারা অন্তত কিছু দিয়েছে আর কিছু দিতে পারেনি, সেই ক্ষেত্রে তাদের একটা সুযোগ আছে, কিন্তু ওই পরিমাণ, যে পরিমাণ দিয়েছে ওই পরিমাণ রেশিও অনুযায়ী তার আর্নেস্ট মানি কাটা যাবে। আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আপনি যতই তাদের কালো তালিকাভুক্ত করেন না কেন, আমার নামে লাইসেন্স ছিল, আমার লাইসেন্সটা যখন কালো তালিকাভুক্ত হলো তখন আমি কিন্তু আমার ওয়াইফের নামে অথবা আমার ছেলের নামে আমি লাইসেন্সটা করে ফেললাম, ঠিক, কিন্তু ঘুরিয়ে আমি আবার ঠিক ওই কাজটা আমি করব, এতে করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিভাবে দেখবেন? আচ্ছা, এখন একটা বিষয়টা হচ্ছে যে আপনার যারা চাল দেয় না বা ধান দেয় না, আমি যেটা দেখলাম যেটা একটা তার একটা সফটওয়্যারের আন্ডারে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, জি। এবং মানে ওই নাম উঠছে আর কি, যে কে কতটুকু দেবে নাম উঠছে, এবং ওইটা ওই ক্লিক করলে ওটা পারচেজ করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই সফটওয়্যার ধানের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি তারপর তো একটা মধ্যস্বত্ব ভোগী ছিল, সেটা থেকে মাপ পাওয়া গেছে বলে আমার কাছে মনে হয়েছে। নিবন্ধিত চাষি ছাড়া ধান দিতে পারবে না, এবং তারা চাষিরা যাই পাক তারা সরাসরি পাবে, এবং তারা যে একটা ভাউচার কেটে দেবে, তার ব্যাংক থেকে টাকা নিয়ে নেবে। জি, এটা এবং আরও এটাকে আরও মডিফাই করার জন্য চিন্তা ভাবনা করছে, যে ধান কেনার সাথে সাথে ক্লিক করলে অ্যাকাউন্টে টাকা চলে যাবে, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। যাই হোক, এখন এই যে আপনার মিল মালিকের বিষয়টা, মিল মালিকের বিষয়টা ওই আইনের কথা বলা হচ্ছে, পরিপত্রের কথা বলা হচ্ছে, যে যদি সে দেয় ভালো, না দেয় তাকে ব্ল্যাক লিস্টেড করো, এবং তার কাছে যে মানে আর্নিশ মানে জমা দিয়েছে এটা ফরফিট করে। তা আর্নিশ মানে জমা দিলে ফরফিট করে তার কাছে আসা যায় না। হ্যাঁ, তার কাছে আসে না, সে দেখা যায় 50,000 টাকা তার আছে, কিন্তু চাল দিতে গিয়ে তার দেখা যায় 2 লক্ষ টাকা তার নষ্ট হবে, বাজারের সাথে টালি করতে গিয়ে তার 2 লক্ষ টাকা নষ্ট হবে, তো 50,000 টাকা চলে যাক, এরকম মনে করে, তখন তাই মনে করছে। তাই মনে করছে। আচ্ছা, তারপর একটা জিনিস নাকি যে ওরা যে জন কনফিসকেট করে দেবে টাকাটা, আর করে দেবে বা ব্ল্যাক লিস্ট করে দেবে। তো ব্ল্যাক লিস্টে ওই যে কথা আপনি বললেন, যে ঠিক আছে নাকটা ঘুরে দেখাবে, ছেলের নামে বা মেয়ের নামে একটা লাইসেন্স, ওরাই দেবে। যারা এসব করবে সেই সব কর্তৃপক্ষগুলোই আবার এই কাজটা করবে, বুদ্ধি দেবে, এই বুদ্ধি দিয়ে এই কাজটা করেন। তো সেখানে বলা হচ্ছে যে আপনার মূলত কোনো লাভের বিষয়টা আসছে না। তবে যেসব ব্যবসাদাররা এই ব্যবসাগুলো করেন, তাদের তো বুঝতে হবে যে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারকে সহযোগিতা ছাড়া সরকার উন্নয়নের পথে কীভাবে যাবে? তার কাছে যে আপনি আজকে বলছেন যে ধরুন আমি আজকে 36 টাকা বা 37 টাকা চাল, তাই না? আপনি 38 টাকা বা 40 টাকা 50 টাকা বিক্রি করতে পারছেন বলে আপনি আজকে দিচ্ছেন না আমাকে। তাহলে যার মানে আয় আছে, যারা আছে সে 52 টাকায় কিনে খাবে। তা আমার তো আয় নেই। করোনাকালীন সময় তো অনেকে চাকরি হারিয়ে ফেলেছে, হ্যাঁ, অনেকে কর্মক্ষম হয়ে পড়েছে, কাজ তাদের নেই, এরকম তাদের কথা সরকারকে চিন্তা করা লাগে নাকি? সেক্ষেত্রে আমার মনে হয় সরকারকে এইসব মানে ব্যবসায়ীদেরকেও সহযোগিতা করা উচিত সেক্ষেত্রে, এবং বাজারটা স্থিতিশীল ওইভাবে রাখার কথা। ওইভাবে রাখবে যে সরকার এত টাকার ভিতরে নেবে, তাহলে আমাকে এত টাকার ভিতরে বাজারটা রাখতে হবে। তো বাজারটা নিয়ন্ত্রণ করবে কে? বাজার নিয়ন্ত্রণটা কে করবে? সমস্যাটা এখানে দেখা যায় আজকে আমার চালের বাজার এখানে এত, যেটা ঘট করে বেড়ে গেল 2 টাকা বেশি হয়ে গেল, তাহলে এখানে বাজার শেষ হয়ে গেল। এই জন্যই সমস্যা। তাই সেই জন্য বলছি সরকারকে সহযোগিতা করার জন্য ব্যবসাদারদেরকে একা হওয়া উচিত, হয়ে তারা একটা মার্কেটকে স্থিতিশীল করে রাখবে, এটা মনে করছে। অবশ্যই কর্তৃপক্ষ বিষয়গুলোকে খুব সতর্কতার সাথে দেখবেন। 16টি বিরোধী রাজনৈতিক দল রাজপথে কৃষকের সঙ্গে সুর মেলালেন। ইন্ডিয়ার একটি সংবাদ। আমার হাতে আরেকটি নিউজ নিয়ে কথা বলবো, 2টা নিউজ। এই যে আমাদের মেধাবী পলি, এই মেয়েটা চুয়াডাঙ্গায় বাড়ি, বড় সলুয়া গ্রামে, চুয়াডাঙ্গার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের। বাবা খুব গরিব মানুষ, পড়াশোনা বন্ধই হয়ে গিয়েছিল। এই মেয়েটা নিজে কুঠির শিল্পের কিছু কাজ
করে তার লেখাপড়া এবং তার জীবনের স্বপ্ন দেখছিল। তো ওই যে আমরা শাওয়ারের সময়, গোসলের সময় একটা শরীরে ময়লা তোলার জন্য একটা বাজারে বিক্রি হয়, ক্রুশ দিয়ে তৈরি করে, ওই যে একটা ইয়ে আছে না, সুতা দিয়ে তৈরি করা শরীর ইয়ে করার জন্য, ক্রুশ। জি জি, ময়লা তোলার জন্য ওই জিনিস তৈরি করে বাজারে বিক্রি করে। তো খুব দুর্ভাগ্য, ওই জিনিস তৈরি করে ওই মাথাটা আগুন দিয়ে পোড়াতে হয়, সে পুড়িয়েই তার দুর্ঘটনাটা ঘটে। ওইটা সে আগুন লেগে যায়, তার শরীরের 55 ভাগ পুড়ে যায় ওই তার নিজের কাজ করতে গিয়ে। তখন ওখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং ওর সহপাঠী যারা, তারা সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে যে তার জীবন প্রদীপটা যেন নিভে না যায়, তাকে অবশ্যই যে কোনোভাবে সাহায্য করা। জেলা প্রশাসক মহোদয় প্রথম অবস্থায় 10,000 টাকাও দিয়েছেন, আর তার সহপাঠীরা এগিয়ে এসছেন। মানবিক আচরণ সমাজের আসলে এটা তো খুবই দরকার। মানুষের জন্য, মানুষের জন্য এই আচরণ যদি আসলে না থাকে, ঠিক এই ভাবনারই আর একটা ভাবনা আমাদের। না, আমি একটা কথা এখানে বলি, এখানে এই যে মানবিক আচরণ, এই মেয়েটা, এই মেয়েটা কিন্তু তার মানে দারিদ্রতার কাছে সে হয়তো মাথান্ত করেন। জি জি, একদম তাই না? জি, দারিদ্রতার মাথান্ত করেন, তারপর সে নিজে বেঁচে থাকতে চায়, নিজের স্বপ্ন সে বাস্তবায়ন করতে চায়, নিজে হাতে কাজ করে, সে জায়গায় সে একটা মানে দুর্ঘটনার শিকার হয়ে গেল। সেখানে যদি মানুষদের এগিয়ে না যায় তাকে সাহায্য করতে, তাহলে মানুষের জন্য হলো না। তো এটা এই মানবিক কাজগুলো সবসময় যুগে যুগে থাকবে, এটা আমরা আশা করব। অবশ্যই ঠিক এরকমই একটি কাজ আমাদের এই ইয়েতে ব্যথায় নীল মিথিলা বাঁচাতে সাহায্য প্রয়োজন। এই মেয়েটার মাত্র 3 বছর বয়স, তার ইয়েতে ফুটো আছে, লাঞ্চ, মানে তার বাবা একদমই গরিব কৃষক, প্রান্তিক মানুষ, তার হচ্ছে সাহায্যের প্রয়োজন। ওখানে যেমন মানুষ অলরেডি তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমরা এখনো মিথিলার সাহায্যের জায়গাটা নিশ্চিত করতে পারিনি। যে অলরেডি ডাক্তার বলছে তার এই খরচ হবে প্রায় 2 লক্ষ টাকা, তার ওইটা রিপেয়ার করার জন্য। এমন একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে দাঁড়িয়ে আছে এই মিথিলা। আপনি একটু আবেদন করে দেন মানুষের কাছে। মানে এসব মানে ঘটনাগুলো খুবই কষ্টদায়ক। 3 বছরের বয়স, কথা বলা খুব কঠিন। 3 বছর বয়স, জি, এবং তার কোথায় ফোটা হলো? একবার লাঞ্চ। জি, তো এই লাঞ্চ রিপেয়ার করা খুব কঠিন ব্যাপার। জি, হ্যাঁ, ডাক্তার সাহেবরা ভালো জানেন। তবে আমাদের এখানে একজন বড় মানুষের মানে একটা বিজ্ঞানের তার নাতির হয়েছিল এরকম একটা ঘটনা। তা তিনি ওখান থেকে সেই দিল্লি টিল্লি যাওয়ার পরে সেখানে সব অনেক করার পরে রিপেয়ার করছিলেন। তো আমি এটা কি এ সম্বন্ধে ভাষা নেই, মানে এর 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 কিছু করার জন্য ভাষা আমার নেই। তবে আমি আমার এই যে আমাদের যে ভিউয়ার্স আছে, যারা আমাদেরকে দেখছেন, যারা শুনছেন, খবরের কাগজগুলো পড়ছেন, তাদের কাছে আমার এক উদ্যত আহ্বান যে আপনারা সবাই এগিয়ে আসেন, এই যে তার দরিদ্র পিতাকে একটু সহযোগিতা করার জন্য, যাতে তার মেয়েটার ট্রিটমেন্ট করে মেয়েটাকে হয়তো বাঁচিয়ে রাখতে পারে, যদি আল্লাহ তাকে হায়াত দিয়ে থাকেন। তাই সবাইকে আমি অদ্যত আহ্বান জানাবো, সবাই আপনার সাহায্যের হাত এদিকে এগিয়ে দেন। অবশ্যই আমরাও একদম এই অনুষ্ঠান থেকে আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি যে এই মিথিলার নীল শরীর তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য অবশ্যই আমরা যেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা একটু আগে যে আলোচনাটা করেছিলাম, এই আলোচনাটা আমি একটু করতেই চাই। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি জিয়া বলাই অলির বই বাজেয়াপ্ত। ক্রাইসিসটা বুঝছেন কোথায়? যে আসলে এই জাতিকে সবসময় একটা দ্বিধা বিভক্তির জায়গায় রেখে দেওয়া হচ্ছে। আচ্ছা, না আমি এটা উনি কিভাবে লিখলেন? হ্যাঁ, একটা দেশের জন্ম হলো, হ্যাঁ, একটা দেশের জন্ম হলো, কাকে রাষ্ট্রপতি করে যারা দেশটা জন্ম নিয়ে জানা না, প্রথম রাষ্ট্রপতি বলে ছেড়ে দেবে। ও বাজেয়াপ্ত করা ঠিকই আছে।
আমাদের এখানেও একটা সময় কোনো একটা লেখকের নাম করছি না, আমাদের মেহেরপুরেও এক লেখকের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বই বই বাজেয়াপ্ত করেছিল জেলা প্রশাসক। হ্যাঁ, যে সেখানে যথেষ্ট তথ্য বিভ্রাট ছিল। আসবো মেহেরপুরে ফেন্সিডিল সহ বিক্রির কাজে ব্যবহৃত পাওয়ার টিলার আটক, নানান ডাইমেনশন মাদকের। হ্যাঁ, এই মাদক হচ্ছে কমন সাবজেক্ট আলোচনায়, তো আসলে সেই আছেই। এই আপনার পত্রিকা না দেখেও বলে দেওয়া যাবে যে ভাই আছে। একটু মাদক নিয়ে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আসলে মাদক, আমি এর আগেও কথা বলেছিলাম, মাদক এমন একটা জিনিস, এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তর হয়েছে। তো এটা মানে যারা মাদক নিয়ে কাজ কারবার করে তারা কিন্তু, এবং যারা খায়, যারা মাদক সেবন করে এবং যারা ব্যবসা করে, জি। তার স্ট্র্যাটেজি কিন্তু তারা চেঞ্জ করে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে। এখন ধরেন চায়ের দোকানে বসে একটা সাদা গ্লাসের ভেতরে যদি আপনি ঘাটটা ঢেলে নেন, তাহলে মনে হবে যে লিকার, লাল লিকারের অত চা খাচ্ছেন, এ দেখার তো কিছু নেই। না, তাহলে কিন্তু আপনি সেবন করলেন ওয়াইন অথবা ফেন্সিডিল। অথবা ফেন্সিডিল। আচ্ছা, তারপরে এখন যে এটা ক্যারি করবেন, ক্যারি করতে হলে কেউ নিচ্ছে কুমড়ার ভেতর, স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। কেউ নিচ্ছে যে আলুর বস্তার ভেতরে, কেউ নিচ্ছে গাড়ির সিটের তলে, যে সবজির গাড়িতে তো এগুলা carry যাচ্ছে, করছে। তাই না? জি। তার মানে তারা যতই কর না কেন, আমরা যতই বা অর্থাৎ যে বাহিনী যারা করে, তাদের যতই তারা করুক না কারণ ওরাও তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলছে। স্ট্র্যাটেজি যখন চেঞ্জ করছে তখন এদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এবং এদের নজরদারি বাড়াতে হবে। কিন্তু নজরদারির অভাব আছে। আমি তো বলেছি যে লোক বলের অভাব, মানে যারা এই কাজে মূলত আসেন তাদের তো লোক বলের অভাব, এবং তারা তো ওই কয়জনে কাজটা করে তারা জানে, কিন্তু ধরে না, সেখানে যায় না, বলে আমাদের লোক নেই। আবার আমি যখন রিপোর্ট নিতে যাই তখন সে যায় এখানে কোনো মানে সে প্রবণতা নেই, মেহেরপুরের জেলায় মাদকের কোনো প্রবণতা নেই। আমি বললাম যে ভাই মাদকে তো ভাসে মেহেরপুর, প্রবণতা নেই মানে কি? এই কি নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট বুঝলাম। হ্যাঁ, মানে তা আমরা যে লিখে দেন, তো লিখে দিলে সই করে দিল। হ্যাঁ, মানে আমার একটা কাজে লাগবে সেটা সই করে দিল আর কি। হ্যাঁ, কিন্তু আমি তো যেহেতু আমরা যদি এই যে রাস্তাঘাটে থাকা সাংবাদিক, আমরা তো জানি হ্যাঁ যে আছে কিনা, প্রবণতা আছে কিনা। জি। তাহলে মাদকের প্রবণতা মেহেরপুরে নেই এই কথাটা যদি বলা হয়, তাহলে সূর্য তো পশ্চিমে উঠে গেছে, তাই না? আবার দেন এই যে আগে তো সেই, এখন যায় কিনা আমি জানি না, মোটর সাইকেল বিকাল হলেই ওই শালিকা সীমান্ত এলাকায় যায়, মোটর সাইকেলে যায়। তা তারা কি করতে যায়, এমন স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছিল একবার, যে সময় তো এখন তো আগে তো সেই কাঁচের বোতল ছিল, এখন তো প্লাস্টিকের বোতল এরকম ফেলে দেয় উপর। জি। আবার আমাদের ছেলেকে যে তেল, মানে শ্যালো টেবিলের তেল নিয়ে যাচ্ছে, দেখা গেল যে ওদিক দিয়ে নল ফিট করে দিলে, নল ফিট করে দিলে কন্টেনার ভরে চলে আসলো, জি। তাই না? সেজন্য বলছে যে এরা মাদক এমন একটা জিনিস, যে এমন একটা নেশার জিনিস, যেভাবেই হোক না কেন আপনাকে জোগাড় করতে হবে। কারণ ওই যে আপনার তো ওই ঢুকে গেছে এর ভেতরে, জি। ওই যে রক্তের ভেতরে, যে সেই জন্য আপনাকে জোগাড় করতে হবে, সেই জন্য স্ট্র্যাটেজিও চেঞ্জ করতে হবে। মানে যে খাই চিনি সে তার যোগায় চিন্তা মনে, জি। জি। সে চিন্তাটা করবে। আমি এটা চলবেই মেহেরপুরের থেকে, মানে মেহেরপুর যেহেতু রুট, এখানে আপনার মানে খুবই মানে বিষয় যে আপনার নির্মূল করাটা অসম্ভব ব্যাপার। জি, আসবো সর্বশেষ আলোচনায় করোনাকালীন যে সময় চলছে আমাদের মেহেরপুরে। গতকালকে পর্যন্ত, যদিও গতকালকে একজনের পজিটিভ ছিল, আজকে এখনো রেজাল্টটা হয়নি। এখানকার এ যাবৎকালের পর্যন্ত আপনার 5147টা নমুনা আমরা পাঠাতে পেরেছি। এখানে আমাদের যুক্ত হয়েছে যেটা জিন এক্সপার্ট মেশিনে আমরা পাঠাচ্ছি, নমুনা পাঠাচ্ছি। আমাদের এখানে এই জিন এক্সপার্ট মেহেরপুরে বক্ষব্যাধি হসপিটালে, আর পিসিআর মেশিন কুষ্টিয়া মেডিকেল কলেজ। এর সাথে যুক্ত হয়েছে 10 জেলার সাথে মেহেরপুর সংযুক্ত হয়েছে অ্যান্টিজেন টেস্টের। এই 3টা মাধ্যমে আমরা টেস্টের সুবিধা এখানে আছে। গতকালকে আমার এখান থেকে নমুনা পাঠানো হয়েছে 23টা। তো আপনি কি মনে করছেন মেহেরপুরের করোনাকে আপনি কিভাবে বিবেচনা করবেন? যদিও বাংলাদেশের তুলনায় আমরা মেহেরপুর ভালো আছি কিছুটা, কিন্তু বিশেষজ্ঞদের যে এখনো পর্যন্ত আস্ফালন, তাদের যে বক্তব্য যে করোনা কিন্তু এই দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক পজিশনে আসবে এই শীত বাড়ার সাথে সাথে।
আমরা সেই সময়টা অতিবাহিত করছি। কিভাবে দেখেন মেহেরপুরের করোনা? আমি বলি যে করোনা মেহেরপুরে কম এই বলে তৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ কোনো নেই, সুযোগ নেই। কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে কি, যে আপনি আমরা তো বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞরা যেমন বলেন, তো তারা বলছে তারা তো সবসময় করোনাই দেখছেন, জি সব কিছুর ভিতরে করোনা দেখছেন। আচ্ছা আপনি একটা খেয়াল করেন, করোনা আগে বলতে যে গলা ব্যথা, কাশি, হ্যাঁ মানে জ্বর, এসব। এখন তো ওসবও নাই, ওসব নাই। কিন্তু আছে কি আছে, এখন নাকের ভেতরে, সেটা একটা রিপোর্ট দেখলাম ওদের বলে, নাকের ভেতর দিয়ে আপনার ব্রেনে যাচ্ছে, নাকের ভেতর দিয়ে ব্রেনে যাচ্ছে, চোখ দিয়ে যাচ্ছে, তারপরে আপনার পেটের প্রবলেম সৃষ্টি করছে, সমস্ত গা উল্টো পাল্টে দিচ্ছে না, এটা হচ্ছে আরেকটা। আরেকটা জিনিস দেখেন, প্রথমে যে মানে একটা পেয়ারা যখন গাছ লাগাবেন তখন বড় বড় পেয়ারা হয়েছে, জি পরবর্তী 5 বছর যখন যাবেন তখন অসংখ্য পেয়ারা হয়েছে, ছোট ছোট হয়ে গেছে। তো করোনার যে আপনার যে ভাইরাস, যে জীবাণু, যেটা অণুজীব, যেটা প্রথমে সব বলা হয়েছিল যে এটা 3 ফুট দূরে থাকবেন, এটা পড়ে যাবে, আর এখন বাতাসেই ভাসছে। তার মানে ওই পেয়ারা, প্রথম পেয়ারা বেশ বড় বড় হয়েছিল, আর এখন সেই পেয়ারা তার দ্বিতীয় বছরের দ্বিতীয় ঢেউ যখন আসলো তখন ছোট ছোট হয়ে গেল। তাহলে করোনার যে ভাইরাস যেটা, সে কিন্তু ছোট 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 হয়ে গেছে, এবং সে বাতাসে, যদি ওরা বলছে যে আমাদের কাছে কোনো মানে স্পেসিফিক কোনো ইয়ে নাই, কিন্তু নেই তো। কিন্তু করোনা তো আছেই, মানুষকে এখন করোনা কিছু অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে মানুষের, এটা হয়। ওই যেমন আগে এসে ম্যালেরিয়া ট্যালেরিয়া যখন হতো, জি জি তখন তো পাইকারি হতো, তারপরে এখন মানে অ্যান্টিবায়োটিক তৈরি হওয়ার পরে ডিডিটি বাড়াতে ছাড়েনি, মানুষের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে। তাই করোনাতেও কিন্তু মানুষের ভেতরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে। আর যদি আপনি যে বলছেন অ্যান্টিজেন এই করেন তা করেন, আপনি করেন না, কয়টা অ্যান্টিজেন টেস্ট করছেন? টেস্ট করেন, টেস্ট করে দেখেন যে মেহেরপুরে আমার মনে হয় 50% লোকের করোনা আছে, 50% লোকের ভেতরে করোনা আছে। নো টেস্ট নো করোনা। নো টেস্ট নো করোনা, কারণ হচ্ছে যে এখন আপনার যে আপনি খাবারের টেস্ট পাচ্ছেন না বা খাবারের সেন্ট পাচ্ছেন না, এটা তার কোনো সিমটম নেই এখন। ও ক্যারেক্টার যে বদলিয়েছে তারাই বলছে, হ্যাঁ তারাই বলছে, ক্যারেক্টার ডাক্তাররা বলছে। সেই যদি হয়, তাহলে যদি আপনি যদি আজ করোনা যে টেস্ট করেন, জি র্যান্ডম টেস্ট যদি করেন, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন যে আমরা কিন্তু মানে অনেকেই থেকে বাইরে নেই। জি হ্যাঁ, তো সেজন্য আমাদের করতে হবে কি, যে আমাদের যে লিমিটেড চলাফেরাটা করতে হবে, লিমিটেড গ্যাদারিংকে পরিহার করে যেতে হবে, মাস্ক ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না। হ্যাঁ, বাড়িতে থাকলেও যতটুকু সবাইকে দূরে রেখে রেখে থাকা যায় এরকম থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, কার ভিতরে আছে বলা যাচ্ছে না। জি জি এবং কিন্তু কিন্তু ওই যে মানে সংক্রমিতই হয়, কোনো সন্দেহ নেই, এতে সংক্রমিতই হয়। সেজন্য আমি বলবো যে মেহেরপুরে যে আমাদের মানে দেশের তুলনায় হয়তো কম আছে, দেশের তুলনায় আমাদের পরীক্ষা নিরীক্ষাও কম আছে, সব কিছুতেই কম। কম আছে। তা আপনি 6 লাখ লোকে 7 লাখ লোকে 5,000 টাকা 5,000 পাঠিয়েছেন, 5,000 টেস্ট করতেছেন, তাহলে কি 6 লাখ লোকের আপনি টেস্ট করতে চান, তাই 3 লাখ টেস্ট করেন, দেখেন কত হয়, তাই না? সেজন্য বলছে যে আমাদের কিন্তু তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নেই, আমরা কিন্তু করোনার ভিতরেই আছি। যে সমস্ত পরিবারগুলো আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই জানে এর ভয়াবহতা। হ্যাঁ, যে ডাক্তাররাও এর মধ্যে, আপনি জানেন যে মেহেরপুরের 3 জন ডাক্তার তো মারা গেছে। এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে যে ডাক্তার যখন মারা গেল তখন একবার শুনলেন যে আপনার মাস্ক, এই যে জাল মাস্ক শুনলেন, তাই না? জাল মাস্ক। আর একটা জিনিস হলো যে আপনি হাতে হ্যান্ড গ্লাভস পরেন, হ্যান্ড গ্লাভস পরার থেকে যদি আমার মনে হাত খালি থাকে, আমি যদি মনে করি হাত খালি থাকে এবং 20 মিনিট পর পর যদি আমি হাত স্যানিটাইজ করি, তাহলে সে এক ব্যাপার। আর যখন আপনি হ্যান্ড গ্লাভস পরে ফেললেন তখন তো অনেক কিছু নাড়েন, কিন্তু হাতের স্বভাব মানে একটা ইয়ে আছে, স্বভাবজাত ব্যাপার আছে যে নাকে হাত যায়, হ্যাঁ নাকে হাত যায়। তাই ওই ডাক্তার সাহেব একটা হ্যান্ড গ্লাভস পরেই কাজ করছেন, কিন্তু উনি তো যে রোগী দেখার পরে আবার হ্যান্ড গ্লাভস ফেলে দিতে হবে তাকে, আর একটা ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস তাকে আরেকটা পরতে পরেনি, কিন্তু দেখা যায় যে ওটা চলে গেছে, আর হায়াতও নেই, সেটা অন্য কথা। কিন্তু এই গোড়াতে এই সব প্র্যাকটিসগুলো ছিল না, যার ফলে আল্লাহর মানে মানে ইতে পড়ে গেছে তারা, আর এরকম মনে হচ্ছে। তো যাই, আমার মনে হয় যে করোনা থেকে বাঁচতে হলে আপনাকে ওই যে স্বাস্থ্যবিধি যেটা আছে এটাকে আপনাকে মানতে হবে একবারে। বিশেষ করে যখনই বেরোবেন তখন কিন্তু ওই জিনিস নেবেন, মাস্ক ছাড়া এক পাও না। আর যতটুকু সম্ভব ঘরে থাকেন এবং মানে গ্যাদারিং এড়িয়ে চালান। রাইট, অনেক ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ, রহিম ভাই। আবারও আমরা আগামীতে আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আলোচনা করব। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রফিকুল আলম ভাইয়ের সাথে, বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ওনার শেষ বক্তব্য দিয়ে আপনাদেরকে বলতে চাই যে করোনা মোকাবেলার জন্য আসলে এটা এককভাবে কারোর পক্ষে সম্ভব না। আপনি ব্যক্তি, আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আপনার ব্যক্তিগত আচরণ লাগবে।
এবং পরিবারের সকল সদস্য মিলে সামাজিকভাবে যখনই বাইরে বেরোবেন তখন মাস্ক ব্যবহার করবেন। ইতিমধ্যে একটা স্লোগানকে ডেভেলপ করা হচ্ছে সারা বাংলাদেশে, নো মাস্ক নো সার্ভিস। সেই ক্ষেত্রে এই নো মাস্ক নো সার্ভিস সেটা আপনাকেও বলতে হবে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।